নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব খুব জনপ্রিয় একটা ফুলের গাছ দোপাটি নিয়ে। বন্ধুরা, এই দোপাটি গাছটা আমার অ্যাকচুয়ালি বীজ থেকে তৈরি করা গাছ। আমি গতবারে যে গাছগুলো লাগিয়েছিলাম তার একটা বীজ পড়ে নিচে হয়েছিল, তো তাকে আমি এইভাবে তুলে গ্লাসে বসিয়েছিলাম। তো তার কিছুদিন পর আমার মনে হলো এটা এখন ফাইনাল পটিং করা যায়, তো আমি সেই জন্য এটা এবার আজকে বের করে প্রতিস্থাপন করব। এটা এইভাবে গ্লাসে কিভাবে প্রতিস্থাপন করেছি সেটা দেখার জন্য আমার শীতকালীন সবজি চারা প্রথমে এনে কিভাবে বাঁচাবেন বা প্রথম পটিং কিভাবে করবেন তার একটা ভিডিও আছে, সেইটা দেখে বুঝতে পারবে। তো আমি এটাকে বের করে নিয়েছি, এটা একদম মাটিটা খটখটে শুকনো করে নিয়েছি। আর লক্ষ্য রাখবে যেন এই রকম গ্লাস থেকে বা যদি ছোটো কোনো তোমাদের টবে লাগানো থাকে গাছটা, সেখান থেকে বের করার সময় মাটিটা যেন শুকনো হয়। তাহলে একদম উল্টো করবে, উল্টো করলে ইজিলিই চলে আসবে। বা এই কাণ্ডটা ধরে হালকা টান দেবে, বা কাণ্ডটা টান দিতে হবে না যাতে রুট থেকে না ছিঁড়ে যায়। গ্লাসটা হালকা করে উল্টো করে একটু টোকা মারলেই দেখবে এটা ছিঁড়ে চলে মানে বেরিয়ে চলে এসছে। তো এখানে দেখো রুট খুব সুন্দরভাবে বেরিয়েছে। এটা আমি যেহেতু কোনো রকম কম্পোস্ট দিইনি, তখন আমার কাছে সুযোগ ছিল না, হাতের কাছে জাস্ট বাগানের একটু এইরকম বালি টাইপের মাটি ছিল, তো সেটাকেই আমি গ্লাসে দিয়ে বসিয়ে দিয়েছি যাতে চারাটা জাস্ট বেঁচে থাকে। তো সেইভাবেই চারাটা এখন এইরকম জায়গায় এসেছে। এবার এটাকে আমি প্রতিস্থাপন করব। তো তার জন্য আমি মাটি রেডি করে নিয়েছি। মাটি কিভাবে রেডি করে নিয়েছি না, দোআঁশ মাটি আমি নিয়েছি। আমার বাগানের এখানে দোআঁশ মাটি বা হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা আমি বেশি পাই। তো দোআঁশ মাটি আমি নিয়েছি 40%, আর তার সাথে গোবর সার দিয়েছি 60%। বন্ধুরা, দোপাটি গাছ গোবর সার খুব পছন্দ করে, খুব খুব পছন্দ করে। তো সেই জন্য আমি গোবর সারের পরিমাণটা বেশি রেখেছি। আমি জেনারেলি গোবর সারটা খুব একটা বেশি দিই না মাটির তুলনায়, কিন্তু দোপাটি গাছ যেহেতু এই রেজাল্টে আমি এর আগেও করে দেখেছি, মানে এই রেশিওতে আমি আগে করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো তাই আমি আজকে 40% মাটি দিচ্ছি আর 60% কম্পোস্ট দিচ্ছি। তোমাদের কাছে যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমরা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারো। তবে যদি ভার্মি কম্পোস্ট ইউজ করো বা পাতা পচা সার ইউজ করো, সেক্ষেত্রে তোমরা 50-50 দেবে। অর্থাৎ দোআঁশ মাটি যদি তোমরা 50% দাও আর 50% কম্পোস্ট দেবে। যারা পুরনো বাগানের মাটি ইউজ করছো তারা কি করবে না, তারা করবে কি, তারা 60% মাটি দেবে, 40% কম্পোস্ট দেবে। তো এইভাবে মাটিটা প্রিপেয়ার করবে। আর হ্যাঁ, অনেকের কাছে এঁটেল মাটি থাকে, এঁটেল মাটিতে কিন্তু দোপাটি খুব একটা ভালো হতে চায় না বলে আমি দেখেছি। যেহেতু আমরা ছাদে বা টবে করছি, ড্রেনেজ প্রবলেম ঠিকঠাক কাজ করে না, তো সেই জন্য আমি দেখেছি যে ড্রেনেজে অনেক প্রবলেম হয়। তাই এঁটেল মাটি যদি ইউজ করো সেক্ষেত্রে তোমরা 4 ভাগ এঁটেল মাটি নেবে, তার সাথে 1 ভাগ নদীর সাদা বালি মাটি মেশাবে, এবং মিশিয়ে যে পরিমাণটা হবে ওই পরিমাণটা তোমরা 60% করে নিও, দিয়ে তার সাথে 40% কম্পোস্ট মিশিয়ে দিও। মানে এই গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, বা এটাও করতে পারো যে মোটামুটি মাটি আর বালি যেভাবে বললাম ওইভাবে মিশিয়ে তোমরা 40% করতে পারো, তার সাথে 60% গোবর সার মেশাতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে আমি যেটা অ্যাড করেছি, এই গাছটা যেহেতু গোবর সারের মধ্যে থাকা নাইট্রোজেন বা নাইট্রোজেনাস ফুড বেশি পছন্দ করে, সেই জন্য আমি করেছি কি, সর্ষের খোল, নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি সব মিশিয়ে এই মাটিটার মধ্যে 2 চামচ মতো দিয়েছিলাম। 6 ইঞ্চির জন্য আমি মাত্র 2 চামচ মতো দিয়েছিলাম। আচ্ছা, এই কী বলে দোপাটি গাছটা, এটা কিন্তু 6 ইঞ্চিতেও প্রতিস্থাপন করা যায়। আবার যাদের কাছে নিতান্তই পাত্র থাকবে না, তারা কিন্তু বড় যে বোতল কাটা বা প্লাস্টিক এগুলো থাকে তাতেও করতে পারো, গ্রো ব্যাগে করতে পারো। 8 ইঞ্চিতেও ভালো হয় অবশ্যই, কিন্তু তার থেকে খুব একটা বেশিতে যাওয়ার দরকার নেই, 10 ইঞ্চিতেও হয়, আমি দেখেছি। আমার কাছে এখন আপাতত 6 ইঞ্চির টবটা অ্যাভেলেবেল আছে, আমি 6 ইঞ্চির টবেই তোমাদের করে দেখাচ্ছি। এবার যদি সর্ষের খোল, নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি ইত্যাদি কিছু না থাকে, তোমরা বলবে যে আমরা কি মেশাবো। বন্ধুরা, কিচ্ছু মেশানোর দরকার নেই সেক্ষেত্রে, শুধু কম্পোস্ট, মাটি আর এই যে বললাম এইভাবে মিশিয়েই দিয়ে দেবে। এবার এই গাছটা যদি তোমরা শীতের শেষের দিকে বা গরমের শুরুর দিকে লাগাও, তাহলে সেক্ষেত্রে এই যে মাটির রেশিও বললাম এর সাথে 1 ভাগ ওই কোকোপিট বা কাঠের গুঁড়ো বা ধানের তুষ ইত্যাদি কিছু মেশাবে। কারণ সেক্ষেত্রে জলটা ধরে রাখার খুব দরকার হয়, যাতে গরমে একদম খটখটে শুকনো হয়ে মাটি ফেটে না যায় এবং গাছের উপর স্ট্রেস না পড়ে।
তো সেই কথাটা মাথায় রেখে তখন আমরা কোকোপিট মেশাবো। এটা যেহেতু আমি উইন্টার সিজনে লাগাচ্ছি, এই সময় জল ধরে রাখার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি এটার সাথে কোনো রকম কোকোপিট মেশালাম না। এবার আমি গাছটা প্রতিস্থাপন করব। আমি মাটিটা মোটামুটি ড্রেনেজ করে বসিয়েই রেখেছি। তো মাটিটা যখন দেবো এইভাবে চেপে চেপে দেবো। আর ড্রেনেজ সিস্টেম কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা যদি কেউ দেখতে চাও ভালো করে দেখে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, আমি এইভাবে মোটামুটি মাটিটা দিয়ে গাছটা প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপনের সময় হওয়া উচিত অবশ্যই বিকেলবেলা, যখন রোদ গড়বে, অর্থাৎ সন্ধে হবে তার একটু আগে প্রতিস্থাপনের সময় হওয়া উচিত, যাতে রাত্রেবেলা শিশিরটা গাছ পেয়ে যায় এবং গাছের স্ট্রেসটা কম পড়ে। আচ্ছা, এইবার আসি যে আমরা এটাকে কোথায় রাখবো। বন্ধুরা, দোপাটি কিন্তু সেমিশেডেও অনেকের বাড়িতে হয়, আমি দেখেছি, কিন্তু ফুল সানলাইটে এটা সবথেকে ভালো পারফর্ম করে। তো আমরা সেই জন্য চেষ্টা করব আমাদের যেখানে খুব ভালো সানলাইট আসে, মিনিমাম 6 ঘন্টা যেখানে সানলাইট আসে, সেখানে যেন আমরা গাছটা রাখি। এইবারে আসছি খাওয়ার দাওয়ার কি দেব। বন্ধুরা, এই গাছটা খুব একটা বেশি খাওয়ার দাওয়ার কিন্তু পছন্দ করে না, যে আমরা ফসফেট খুব বেশি দিচ্ছি, খুব বেশি নাইট্রোজেন দিচ্ছি, খুব বেশি পটাশ দিচ্ছি, সেরকম কিন্তু কিছু পছন্দ করে না। তোমরা যদি করতে পারো, যে এই গাছটা যখন লাগিয়েছে, যেহেতু একটু সার দিয়ে আমার রেডি করা মাটি আছে, তো সেহেতু আমি এখন কিছু দিচ্ছি না। তোমরা যদি কোনো রকম সার ছাড়া লাগাও, প্রথম 10 দিন কিছু দেবে না, গাছটাকে মোটামুটি মাটির সাথে ধরতে টাইম দেবে। তারপর যদি পারো 6 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চি টবের জন্য 1.5 মুঠো, আর 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো গোবর সার এইভাবে নেবে। যদি গোবর সার অ্যাভেলেবেল থাকে তো গোবর সার এইভাবে মুঠো করে নেবে, নিয়ে চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দেবে। কম্পোস্ট কিন্তু এর জন্য খুব ভালো কাজ করে 20 আসার আগে পর্যন্ত। তো এইটা তোমরা দেবে। তারপর আমরা 1 সপ্তাহ গাছটাকে ছাড় দেবো। ওই 1 সপ্তাহ পর থেকে সর্ষের খোলের জল পাতলা করে দেবো। কেমন করে দেবো না, 1 লিটার জলে 250 গ্রাম সর্ষের খোল ভেজাবো, 7 দিন ভিজিয়ে রাখার পর যে জলটা হবে আমরা পাতলা করে ছেঁকে দিতে থাকবো। কতদিন দেবো? এটা আমরা করব 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ। তারপর কিন্তু আমরা শুধু সর্ষের খোলের জল দেব না। তারপর গাছটার ফুল আসার টাইম হয়ে যাবে, ফ্লাওয়ারিং টাইমে আমরা কিন্তু কিছুটা পটাশ অ্যাড করব। তো এই ট্রিটমেন্টে এই গাছটা কীরকম হয় তার আপডেট নিয়ে আমি এরপরে একটা ভিডিওতে আসছি। এটা হচ্ছে প্রাইমারি কেয়ার, আপাতত এইটুকু আমাদের ট্রিটমেন্ট করতে হবে বা খাবারের ব্যাপারটা এইভাবে ম্যানেজ করতে হবে। এরপর আসি এর রোগ পোকায়। বন্ধুরা, দোপাটি গাছের আমি খুব একটা রোগ পোকা হতে দেখিনি, শুধু আমার এখানে বাগানে আমি দেখেছি কিছু পোকা আসে যেগুলোর পাতা পুরো খেয়ে চলে যায়। আবার মাঝে মাঝে পাতা কোঁকড়ানোর রোগও হয়, সেটা খুব পোকাপ্রবণ এরিয়ায় যদি আমি গাছটা রাখি তো তখন হওয়ার চান্স থাকে। আপাতভাবে আমি এই গাছটা প্রতিস্থাপনের পর থেকে যদি ডেলিভারেটলি সপ্তাহে 1 দিন করে ডাইমেথড 30% এই গ্রুপের কোনো কীটনাশক, যেমন ধরো রোগর প্লাস বা টাফগর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে স্প্রে করে দিই, তাহলে আমি দেখেছি কোনো রকম রোগ পোকা খুব একটা আসে না। এরপরেও যাদের রোগ পোকা আসে তাদের যদি পাতায় সাদা মাছির আক্রমণ হয়, এবার সাদা মাছির আক্রমণ তোমরা বুঝবে কি করে যে গাছটায় সাদা মাছির আক্রমণ হচ্ছে। বন্ধুরা, আমি আমার একটা ডালিয়া গাছের পাতা দিয়ে দেখাচ্ছি। পাতাটায় দেখবে এই ধরনের স্পট পড়ে যাবে, এই ধরনের দাগ হয়ে যাবে, এই পাতাটায় পুরো এই ধরনের দাগ হয়ে যাবে এবং পাতার উল্টো দিকেও ওইভাবে দাগ হয়ে যাবে। তো সেই সময় বুঝবো যে সাদা মাছির আক্রমণ হয়েছে। সাদা মাছির আক্রমণ যদি হয়, যেটা শীতকালে খুব নর্মাল ব্যাপার, তো তখন আমরা কি করব না, 1 লিটার জলে 2 ml প্রফেক্ট সুপার দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলার দিকে স্প্রে করে দেবো। আর যদি পাতা কোঁচকানোর রোগ আসে, যেমন লঙ্কা গাছে পাতা কোঁচকানোর সমস্যা হয়, সেটা থ্রিপসের সমস্যা, তখন 1 লিটার জলে 30 ফোঁটা কনফিডেন্ট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে, ওটা 1.5 ml মতো হবে, ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলার দিকে গাছে স্প্রে করে দেবো। কিন্তু ইনিশিয়ালি আমরা যদি গাছ লাগানোর পর থেকে প্রত্যেক দিন সকালে খুব ফোর্সলি স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করে গোটা গাছটাকে ধুইয়ে দিই এবং পাতার তলার দিক থেকেও যদি জল স্প্রে করে গাছটাকে ধুইয়ে দিই, সেখানে পোকা লাগার সম্ভাবনা খুব কমে যায়। এবং তারপর আমরা যখন ডাইমেথড 30% গ্রুপের কোনো কীটনাশক ইউজ করব, তাতে পোকা প্রায় লাগে না বললেই চলে। তবুও আমি এতগুলো কথা বললাম কারণ কার কী ধরনের সমস্যা কোথায় আসবে, কার বাগান কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে ঠিকঠাক করে আছে, আমরা তো কিছু জানি না। তো সেক্ষেত্রে সাবধানতার জন্য এটা বলা হলো। আর যারা থাকো একদম শহরে ফ্ল্যাটে, যাদের ওখানে কোনোভাবে পোকার উপদ্রব নেই, পোকা লাগে না বললেই চলে, এই রকম অবস্থা যাদের হয়,
তো তারা সাবধানতার জন্য একটা কাজ করতে পারো, তারা কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারো। এটা খুব ভালো একটা কাজ করে নিম অয়েল। নিম অয়েল তোমরা 1 লিটার জলে 2 ml মতো নিম অয়েল নেবে, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে 10 দিন ছাড়া বা সপ্তাহে 1 দিন করে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এইটা হলো রোগ পোকার ব্যাপারটা। আমার এখানে নিম অয়েলে খুব একটা কাজ করে না, কারণ আমার বাড়িটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে ধান চাষ সহ বন জঙ্গল অনেক কিছু আছে আশেপাশে। তো সেই জন্য আমাকে রাসায়নিক কীটনাশক ইউজ করতেই হয়। আমি এতগুলো কীটনাশকের কথা বললাম, তোমরা রোগ বুঝবে, গাছকে দেখবে। দেখো, বাগানিরা যারা অ্যাডভাইস দেবে তারা কিন্তু অনেক কথাই বলে দেবে, তুমি শিখবেও অনেকভাবে, কিন্তু তোমার গাছ এক্স্যাক্টলি কী চাইছে তা কিন্তু তোমাকে গাছ করতে করতে গাছের প্রতি ভালোবাসা থেকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কোনটা ব্যবহার করবে সেটা তোমাদের গাছ কি ডিমান্ড করছে সেটা তোমাদের বুঝে বুঝে তারপর গাছকে দিতে হবে। এরপর আসি জল কেমন দেব। বন্ধুরা, যেহেতু এটা শীতকাল, প্রথম যখন জল দেবো একদম ভরপুর জল দিয়ে দেবো। তারপর আমরা 1 সপ্তাহ পর চেক করব মাটিটা ময়েস্ট আছে কিনা। যদি বুঝতে না পারি এইভাবে হালকা করে মাটিটা সরাবো একটুখানি এই সাইডের দিকে সরিয়ে, যদি দেখি নিচটা ভেজা ভেজা ঠেকছে এবং হাতে কাদা কাদা ঠেকছে, তাহলে আমরা কিন্তু জল দেবো না। শীতকালে বেসিক্যালি আমি দেখি যে আমার 10 দিন ছাড়া বা কখনো 15 দিন ছাড়া জল দিলেও হয়। এবার কোনো কোনো অঞ্চলে টেম্পারেচার আজকালকার দিনে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এত বাড়ছে যে সেখানে হয়তো তাড়াতাড়ি জল দিতে হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবে। আর আমার কাছে মাটির টব অ্যাভেলেবেল নেই, তাই আমি প্লাস্টিকের টবে করলাম। নতুন বাগানিরা সবসময় চেষ্টা করবে দোপাটি কিন্তু মাটির টবে করার। মাটির টবের দোপাটির পারফরমেন্স সব থেকে ভালো হয়। আর যারা জলের ব্যাপারটা বুঝতে পারবে না তারা করবে কি, যে ওপর থেকে মাটিটা যখন দেখবে একদম খটখটে শুকনো হয়ে গেছে, প্রায় ফাটা ফাটা মতো হয়ে গেছে, তখন জল দেবে। শীতকালে ওটাই পারফেক্ট। গরমকাল হলে এটা আমি বলতাম না, গরমকাল হলে আমি বলবো যে দুবেলা চেক করে নেবে, যদি জল কম বেশি হয় সেক্ষেত্রে জল দিয়ে দেবে। কিন্তু শীতকাল যেহেতু এবং জল যেহেতু এই সময় খুব কম শুকোয়, তাই জল যদি ভেতরে জমে থাকে ফাঙ্গাস লেগে যাবে। এবং দোপাটি গাছ এত কুইক পচনশীল একটা গাছ, এই দেখবে যদি ফাঙ্গাস লাগে এই গোড়ার দিক থেকে সোজা পচে পচে গাছটা শেষ হয়ে যাবে। তখন দেখবে নেতিয়ে পড়ছে, ওপর দিক থেকে পাতা 2-1টা দেখলে মনে হবে যেন সতেজ পাতা আছে, কিন্তু অ্যাকচুয়ালি গাছটার গোড়া পচা শুরু হয়ে গেছে, মানে গাছ আর বাঁচবে না। এবার আসি লাস্ট কথায়, শীতকাল আসছে বা এই গাছটা যদি আমরা বর্ষাকালেও লাগাই, এই সময় এই গাছটায় এত ফাঙ্গাস অ্যাটাক হয় যে এই গাছটাকে বাঁচানোই মুশকিল হয়ে যায়। তাই যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য আমরা প্রথম থেকে সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করব। 15 দিন ছাড়া ছাড়া 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা স্প্রে করে দেবো। 2 গ্রাম কী করে মাপবো না, আইসক্রিম খাওয়ার যে ছোট্ট চামচ আছে সেই চামচের 1 চামচ আমরা 2 গ্রাম হিসেবে ইউজ করব। তো সেইভাবে আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করব। আমি ইউজ করি সাফ, তোমরা রেডোমিল গোল্ড ইউজ করতে পারো বা স্প্রিন্ট ইউজ করতে পারো, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারো। তো ভালো করে স্প্রে করে দেবো। তারপরেও যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক হয় তখন আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাইক ব্লাইটক্স ইত্যাদি কিছু স্প্রে করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোপাটির এর পরের আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।